দর্শক আমন্ত্রণ সন্ধ্যা ৭টা সংবাদে, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস। এবারে চলে যাচ্ছি বিস্তারিত খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি ও বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। সকালে রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার 3টি আয়নাঘর পরিদর্শন করেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, আয়নাঘর 3টি পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে স্বল্প সংখ্যক দেশি ও বিদেশি গণমাধ্যম কর্মী ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আয়নাঘরে নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী, জঙ্গি, এইগুলো বলে বলে তাকে নিয়ে আসা হয়েছে। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে, সেটাও শুনলাম আজকে। আমার ধারণা ছিল যে এটা বোধহয় এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে, এখন শুনতেছি এই আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলে 700, কেউ বলে 800, এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত। কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি। আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আর আমি কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা বহু কষ্ট করেছে। অন্যান্য কমিশন তো তারা করেছে, অন্তত তারা নিজেদের। গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতার উপর শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ যে দমন নিপীড়ন হত্যাকাণ্ড চালিয়েছে, এর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়কে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস উইং জানায়, অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে OHCHR স্বাধীনভাবে এ তদন্ত করেছে। প্রতিবেদনে গত জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দ্বারা সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্বিচারে গ্রেফতার, নির্যাতন এবং অতিরিক্ত বল প্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে। এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা জড়িত ছিল বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে ভোজ্য তেলের ঘাটতি দূর হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ আশাবাদ ব্যক্ত করেন। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে ভোজ্য তেলের ঘাটতি দূর হবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানের বর্তমান শ্রম পরিস্থিতি বিষয়ে এ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ আশাবাদ ব্যক্ত করেন। প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে বর্ধিত ভ্যাট ও শুল্ক আরোপে দাম বেড়ে গেলে পণ্য কেনা কমিয়ে দেবেন ভোক্তারা। স্বাভাবিকভাবে কোম্পানিগুলো কাঁচামাল হিসেবে কৃষি পণ্য সংগ্রহ কমিয়ে দেবে। সেক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কৃষকেরা, তারা ফসলের ভালো দাম পাবেন না। আজ রাজধানীর গুলশানের পুলিশ প্লাজায় MCCI কনফারেন্স হলে জাগনিউজ24.com আয়োজিত ভোক্তার কাঁধে বাড়তি করের বোঝা উত্তরণে করণীয় শীর্ষক গোল টেবিল আলোচনায় এসব কথা বলেন বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সভাপতি MA হাশেম। ফুডের ম্যাক্সিমাম আইটেমের সাথে সরাসরি কৃষক ইনভলভ। যেমন কি আমাদের একটা ম্যাঙ্গো পাল্প লাগে, আমরা বাংলাদেশের রাজশাহীতে ম্যাঙ্গো পাল্প ক্রাশিং করে নিই। সে দেখেন যারা সরাসরি সেখান থেকে ম্যাঙ্গো নিয়ে, ফ্রেশ ম্যাঙ্গো নিয়ে আমরা ক্রাশিং করে পাল্প করি। টমেটো আমরা পেস্ট করি, সেখান থেকে সরাসরি আপনার কৃষক টমেটো চাষ করে আমরা তাদের থেকে কালেক্ট করে আমরা টমেটো পেস্ট করি। তো এই যে এখন
আমাদের যে যখন ফিনিশ প্রোডাক্ট করতে যাই, আজকে যে ট্যাক্স ইমপ্লিমেন্ট হয়েছে, এই ট্যাক্সের এফেক্টে আমাদের সেল কমতে বাধ্য। তাহলে কী হবে? আমাদের সেল কমলে সরাসরি কৃষক ক্ষতিগ্রস্ত। আমাদেরকে ব্যাংক ইন্টারেস্ট 9 থেকে আজকে 16% ব্যাংক ইন্টারেস্ট। আমরা পাওয়ার পাই না, ডেইলি 8 ঘন্টা কারেন্ট থাকে না, এভারেজে গ্যাস থাকে না। তো আমাদের তো সর্বদিক থেকে আমরা কট। এরপরে গভর্নমেন্ট আবার ঘাট চাপে ধরলো ট্যাক্স নেওয়া। তাহলে আমরা কীভাবে সার্ভাইভ করব? এই বছর এই বিস্কুট থেকে এত টাকা ট্যাক্স পাইলাম, 5%-এ আমি যদি 15% করি, তাহলে 3 গুণ বাড়লে আমার 3 গুণ ট্যাক্স বাড়ে গেল। কিন্তু বাস্তবে কি তাই? বাস্তবে তাই নাই। কিন্তু ওনারা তো হিসাব করি অ্যাপ্রক্সিমেটলি 12,000 কোটি টাকা বাড়তে আয় হবে হিসাব করছেন। আসলে কি 12,000 কোটি পাবেন? কোনো দিনও না। গভর্নমেন্ট যদি ট্যাক্স না কমায়, তাহলে ফুড সেক্টরের অনেক ব্যবসায়ী এই বছরের মধ্যে অনেক কলাপস করবে। ছোট অনেক এসএমই ফ্যাক্টরি যারা ফুডের আছে, তারা অলরেডি বন্ধ হয়ে গেছে অনেক। এবং এর কারণে এসএমই সেক্টর যে সামনে যেভাবে আগাতে ছিল, সেটা কিন্তু এখন ব্যাকফুটে চলে আসতেছে। মুন্সিগঞ্জের সিরাজদি খান থানায় হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ সময় সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশের গাড়ি সহ মোট 4টি গাড়ি ভাঙচুর করা হয়। আজ দুপুর 12টার দিকে এই ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি রোমান শেখ নামে এক কিশোর নিখোঁজ হয়। এরপর বুধবার বেলা 11:30টার দিকে নিখোঁজের সন্ধানের দাবিতে সিরাজদি খান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ হয়। মানববন্ধন শেষে থানায় হামলা চালানো হয়। এ সময় থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম ও সহকারী পুলিশ সুপারের জানালার গ্লাস ভাঙচুর করা হয়। এছাড়া থানার মাঠে থাকা পুলিশের গাড়ি সহ 4টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। যমুনা রেল সেতু হয়ে বাণিজ্যিকভাবে যাত্রী নিয়ে প্রথমবারের মতো পাড়ি দিল ট্রেন। এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নতুন রেল যোগাযোগ স্থাপিত হলো। আজ বেলা 11:12 যমুনা রেল সেতু দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পাড়ি দেয়। যমুনা রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তা মাসুদুর রহমান জানান, সেতুর 2টি লাইনের মধ্যে একটি লাইনে আজ বাণিজ্যিকভাবে ট্রেন চালু হলো। পর্যায়ক্রমে শিডিউল অনুযায়ী বাকি ট্রেনগুলো চলবে। ফলে বঙ্গবন্ধু সেতু দিয়ে আর ট্রেন চলবে না। বর্তমানে প্রতিদিন প্রায় 38টি ট্রেন ঘন্টায় 20 কিলোমিটার গতিতে সেতু পারাপার হচ্ছে। এ সমস্যা সমাধানে 2020 সালের 3রা মার্চ যমুনা নদীর ওপর উজানে আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আগামী 7 দিনের মধ্যে পুনর্বাসন ও দুষ্কৃতিকারীদের গ্রেফতারে আলটিমেটাম দিয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে থাকা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। দুপুরে নিজ বাড়িতে ধ্বংসস্তূপের উপর বসে একথা জানান তিনি। এর আগে মঙ্গলবার রাত 2:15টার দিকে নুরুজ্জামান কাফির বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পুরো বাড়িতে একটি গোয়ালঘর ব্যতীত সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। আমার আরো ভাই ভাবি কয়লার মতো পাইতাম ভাই, কারণ 2 পেজের দরজায় বাইরে থেকে আটকানো ছিল, তারা বেড়াটারা ভাঙে তারপরে বের হয়েছে ভাই। পুরোই না মানুষ বাইরে ফেলানোর মতো সিস্টেম করে। আমি 7 দিনের আলটিমেটাম দিচ্ছি সরকারকে ভাই। এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই, জিনপুরিতে এসে আগুন ধরাই দেয় নাই ভাই, মানুষই আগুন দিচ্ছে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল। 7 দিনের ভিতরে তারা খুঁজা তাদেরকে আইনের আওতায় যদি না হয়, দেশের মানুষকে যদি দেখানো না হয়, যেহেতু আমার পরিবারকে বাইরে ফেলার চেষ্টা করা হয়েছে, সেহেতু তারা খুনি। তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয়, 7 দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি কোনো বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে লড়বো, আমি একাই রাজপথে। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
দেড় বছর আগে ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এই সংক্রান্ত একটি আবেদনের প্রেক্ষিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তলব করেছে লখনৌয়ের একটি আদালত। মার্চের শেষ সপ্তাহে লখনৌয়ের এমপি এমএলএ আদালতে রাহুলকে হাজির হতে হবে বলে জানানো হয়। কেন্দ্রীয় সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশনের সাবেক প্রধান উদয় শঙ্কর শ্রীবাস্তবের দায়ের করা মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।